স্যার, আমরা লাইভে আছি। আসসালামু আলাইকুম। এক্সক্লুসিভ এডুকেশন এরিয়ার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি ডক্টর ফারহান অনিক, এমডি ফেইসবি রেসিডেন্ট কার্ডিওলজি, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, এবং আমি 36তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারের মাধ্যমে কর্মরত রয়েছি বাংলাদেশ সিভিল সার্ভিসে। আজকে আপনাদের সাথে যুক্ত হয়েছি খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে ক্লাস নেওয়ার জন্য। টপিকটা হচ্ছে প্যালেস্টাইন এবং ইসরায়েলের কনফ্লিক্ট এর ইতিহাস। আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে দ্বন্দ্ব চলছিল অনেক বছর ধরে, সেটা অনেক গুণে বৃদ্ধি পেয়েছে। গত 7 অক্টোবর প্যালেস্টাইনের একটি মুক্তিকামী সংগঠন, যেটা হামাস নামে পরিচিত, সেটা অতর্কিতভাবে ইসরায়েলের উপর হামলা চালায়। গাজা ইসরায়েল বর্ডারে কয়েকটা জায়গা দিয়ে তারা ইসরায়েলে প্রবেশ করে, এবং সেই সাথে তারা প্রায় 1,000 মতো ইসরায়েলি নাগরিকের প্রাণহানি ঘটায়। বেশ কিছু ইসরায়েলি নাগরিককে হোস্টেজ হিসেবে নিয়ে যায়, এবং তার ফলশ্রুতিতে ইসরায়েল গাজা বা হামাসের বিরুদ্ধে সরাসরি একটা যুদ্ধ ঘোষণা করে, এবং এখনো তারা নির্বিচারে গাজার উপর হামলা চালিয়ে যাচ্ছে। এবং গাজাকে মোটামুটি অবরুদ্ধ তো আগে থেকেই ছিল, এখন গাজার ইলেকট্রিসিটি সাপ্লাই, ওয়াটার সাপ্লাই, ফুড সাপ্লাই সম্পূর্ণ বন্ধ করে রেখেছে। মানে গাজা এখন অনেক বড় একটা মানবিক বিপর্যয়ে আছে। আর অন্যদিকে ইসরায়েলের যে সাধারণ জনগণ, তার একটা অংশ, প্রায় 1,000 জনের মতো ইসরায়েলি নাগরিক এবং কিছু অন্যান্য দেশের নাগরিকরাও ছিলেন যারা হামাসের অতর্কিত হামলায় নিহত হন। এটাও আসলে আন্তর্জাতিক মহলে বেশ একটা সাড়া ফেলেছে, এবং সবাই কিন্তু এই ঘটনারও নিন্দা জানাচ্ছে। আপনারা জানেন যে ইসরায়েলের পক্ষে সবসময় পশ্চিমা বিশ্ব, স্পেশালি ইউএসএ ছিল, এবং তারা সবসময় ইসরায়েলকে একটা ব্যাকআপ দিয়ে থাকে, এবং এখনো আসলে তার কোনো ব্যতিক্রম নয়। যদিও ইসরায়েল বছরের পর বছর প্যালেস্টাইনে নিপীড়ন চালাচ্ছে, প্যালেস্টাইনে নিজেদের ভূমি দখল করে রেখেছে, এবং এটার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে। আজকে আমরা এর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো সম্পর্কে জানবো, এবং যে অংশগুলো আপনার একজন সচেতন নাগরিক হিসেবে জানা দরকার, এবং সেই সাথে বিসিএস সহ অন্যান্য পরীক্ষায়, স্পেশালি বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারি এবং রিটেনেও কিন্তু এইসব অংশ থেকে বা এই ইতিহাস থেকে বা এই আলোচনা থেকে প্রশ্ন আসতে পারে। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা একটু সবাইকে অনুরোধ করব, আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন একটু কষ্ট করে আপনাদের মেইল অ্যাড্রেসটা আমাদেরকে দিলে আমরা আপনাদেরকে আমাদের আজকের পিডিএফ এর কপিটা আপনাদেরকে পাঠিয়ে দিব। আসলে এই ইসরায়েল এবং প্যালেস্টাইনের যে দ্বন্দ্বটা, আমি মনে করি এটার মূল হোতা হচ্ছে ব্রিটিশরা। আমরা যদি আজকে হিস্ট্রিটা একটু দেখি, আমি চেষ্টা করেছি প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো আপনাদেরকে একটু গল্পের আকারে বলার জন্য, বা এমনভাবে আমি প্রেজেন্টেশনটা বা স্লাইডটা রেডি করেছি, এবং আমি এমনভাবে বলার চেষ্টা করব যাতে আপনারা এই জিনিসগুলো ক্যাচ করতে পারেন, এবং ওইখান থেকে পরীক্ষার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমি আপনাদেরকে বলে দিব। যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে আপনাদের একটু যারা আমাদের পিডিএফটা চান, আমরা একটা পিডিএফ রেডি করেছি, এবং এই পিডিএফটা পড়লে আমার মনে হয় ম্যাক্সিমাম আপনার হিস্ট্রি রিলেটেড জিনিসগুলো ম্যাক্সিমাম কাভার হয়ে যাবে, এবং এটা আপনার প্রিলিমিনারির জন্য যেরকম গুরুত্বপূর্ণ, সেই সাথে বিসিএস এর রিটেন পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা জানেন যে রিটেনে 100 নম্বর থাকে, যেটার মধ্যে হয়তো অনেকে জানেন, হয়তো জানেন না, মোটামুটি 40 নম্বর হচ্ছে ছোট প্রশ্ন। 8টা প্রশ্ন থাকে, 5 8 40 ছোট প্রশ্ন, আর বাকি 60 নাম্বার থাকে হচ্ছে বড় প্রশ্ন, 4 15 60। তাহলে 40 হচ্ছে ছোট প্রশ্ন, আর 60 হচ্ছে বড় প্রশ্ন। 4টা বড় প্রশ্ন, 4 15 60 এভাবে থাকে, এবং অনেক ক্ষেত্রে প্রবলেম সলভিং টাইপের প্রশ্ন থাকে। যেমন আপনাকে বলতে পারে যে আন্তর্জাতিক ক্ষেত্রে ইসরায়েল এবং প্যালেস্টাইনের মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে বা যে সমস্যাটা রয়েছে, সেটার সমাধানে আপনি কি কি পদক্ষেপ নেয়ার ব্যাপারে আপনি রিকমেন্ড করছেন, বা আপনি কি কি পদক্ষেপ এখানে নেয়ার ব্যাপারে আন্তর্জাতিক মহলকে বলবেন।
তো নাবিলা মারিয়াম, মুশিকুর রহমান কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ। আমরা খুব দ্রুত শুরু করে দিব আমাদের মূল ক্লাসটি। আমি কিছুক্ষণের মধ্যে স্লাইড শেয়ার করছি। আশা করি আপনারা আমার স্লাইডটি দেখতে পাচ্ছেন। যা যুক্ত হয়েছেন প্লিজ আপনারা যদি পিডিএফটি পেতে চান অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আপনাদের মেইল অ্যাড্রেস, এবং আমি চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই অবশ্যই আপনাদের মেইল অ্যাড্রেসে আমাদের পিডিএফটি পাঠিয়ে দিতে। আপনারা একটু ধৈর্য ধরবেন, আমরা 2 মিনিটের মধ্যে শুরু করব। আপনারা যারা যুক্ত হয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ, এবং বাকিদের একটু যুক্ত হওয়ার জন্য আমরা একটু ওয়েট করব, এবং তারপরে আমরা আমাদের মূল ক্লাসটি শুরু করব। আজকে আমরা আলোচনা করব প্যালেস্টাইন এবং ইসরায়েলের দ্বন্দ্ব এবং এর ইতিহাস নিয়ে, এবং এখানে আমরা চেষ্টা করব প্রথম বিশ্বযুদ্ধ এবং তার পরবর্তী সময়গুলোতে কিভাবে ধীরে ধীরে প্যালেস্টাইনের ভূমিতে ইসরায়েল নামক দখলদার রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, এবং কিভাবে তারা এক্সপান্ড করছে, এবং কিভাবে তারা ধীরে ধীরে সমগ্র প্যালেস্টাইনের ম্যাক্সিমাম অংশ গ্রাস করে নিচ্ছে। আপনারা হয়তো জেনে অবাক হবেন যে 1947 সালের দিকে, মানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার আগের বছরে ইসরায়েলি লোক বা জিউস, আমরা যাদেরকে ইহুদি বলি বাংলায়, জিউসদের অধীনে মাত্র 6% ভূমি ছিল টোটাল প্যালেস্টাইনে। আর এখন মোটামুটি 90 থেকে 95% অংশই কিন্তু ইসরায়েলের দখলে। আমরা একটু ধৈর্য ধরবেন, কিছুক্ষণের মধ্যে আমরা শুরু করতে যাচ্ছি মূল ক্লাসটি। যারা যুক্ত হয়েছেন একটু রিকোয়েস্ট করব আপনারা আপনাদের মেইল অ্যাড্রেসটি আমাদেরকে একটু কমেন্ট বক্সে জানাবেন, তাহলে আমরা এই পিডিএফটা আপনাদেরকে পাঠিয়ে দিব আপনাদের মেইল অ্যাড্রেসে। আচ্ছা, আমার মনে হয় আমরা শুরু করতে পারি। আচ্ছা, প্যালেস্টাইন এবং ইসরায়েলের ইতিহাস যদি আমরা জানতে চাই, সবার আগে আমরা এই ম্যাপটি দেখতে পারি। আপনারা ম্যাপটিতে দেখেন, এটা হচ্ছে 1946 এর ম্যাপ, একদম লেফটে যেটা আছে 1946 এর ম্যাপ। এখানে দেখেন আপনারা ইসরায়েলের ইহুদি জনগোষ্ঠী তখন স্ক্যাটার্ড ভাবে প্যালেস্টাইনের মেইনলি নর্দার্ন অংশে ছিলেন, এবং তারা স্ক্যাটার্ড ভাবে ছিল।
খুব বেশি পরিমাণে ছিল না, সব মিলে লেস দেন 10% জায়গায় ইসরায়েলিরা ছিলেন। পরবর্তীতে ইউএন পার্টিশন প্ল্যান যেটা, সেখানে কিন্তু ইসরায়েলিদেরকে বা ইহুদিদেরকে প্রায় 55% ল্যান্ড দিয়ে দেওয়া হয়, 55%। হ্যাঁ, এবং এটা কিভাবে হয় আমি সেটা পরে বলবো। আর প্যালেস্টাইনের জন্য 45% রাখা হয়। পরবর্তীতে ইসরায়েল বিভিন্ন যুদ্ধের মাধ্যমে এবং বিভিন্ন দখলদারিত্বের মাধ্যমে আরো বেশি এক্সপান্ড করে। এই যে সাদা অংশটা টোটালি ইসরায়েল, আরো বেশি এক্সপান্ড করে। এবং এটা সর্বশেষ 2012 সালের ম্যাপ, যেখানে এইদিকে হচ্ছে গাজা এবং এখানে হচ্ছে ওয়েস্ট ব্যাংক। দুটো অংশই এখন গাজা স্ট্রিপটা মোটামুটি ভাবে প্যালেস্টাইনিদের দখলে আছে, কিন্তু ওয়েস্ট ব্যাংকটা আসলে খুবই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ওয়েস্ট ব্যাংকে ক্রমাগত ইসরায়েলি দখলদারিত্ব বা ইসরায়েলি স্যাটেলার যারা আছে ক্রমাগত তাদের সংখ্যা বাড়ছে। আচ্ছা, তাহলে এই ম্যাপ গুলা ক্রমবর্ধমান ম্যাপগুলা দেখলেই কিন্তু আমরা খুব দৃঢ়তার সাথে বলতে পারি যে ইসরায়েল আসলে প্যালেস্টাইনে বছরের পর বছর ধরে অবৈধ দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে। এই বিষয়ে আমার মনে হয় কারো কোনো সন্দেহ থাকার কথা না। সে ইসরায়েলের সাপোর্টারও যদি হয়, তারপরেও সে অন্তত মনে মনে হলেও তাকে স্বীকার করতে হবে যে ইসরায়েল আসলে একটা দখলদার রাষ্ট্র। আচ্ছা, এখন আমরা হিস্ট্রি জানার জন্য কয়েকটা বিষয় একটু জানবো। প্রথম কথা হচ্ছে জায়নিজম কি। জায়নিজম বা জায়নবাদ, জায়নবাদ বা ইংলিশে যেটাকে বলা হয় জায়নিজম, এটা কি আসলে? এটা একটা ন্যাশনালিস্ট এবং রিলিজিয়াস মুভমেন্ট, যার উদ্দেশ্য ছিল প্যালেস্টাইনে ইহুদিদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা। এখন এটা হচ্ছে কেন দেখেন, বর্তমান যে প্যালেস্টাইন, ইহুদিরা দাবি করে তারা প্রায় 2500 বছর আগে, 2 থেকে 2500 বছর আগে সেখানে তাদের আদি পুরুষরা সেখানে ছিল, সেটা তাদের দাবি। পরবর্তীতে তারা বিভিন্নভাবে ওই জায়গা থেকে বিতাড়িত হয়ে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়। স্পেশালি ইউরোপের বিভিন্ন দেশে ইহুদিরা ছড়িয়ে পড়ে, এবং ইহুদিদের মধ্যে তারা যে যেখানেই থাকুক না কেন, তাদের কিন্তু ইহুদি হিসেবে তাদের একটা পরিচয় ছিল। এবং ইহুদিদের মধ্যে একটা কট্টর ন্যাশনালিজম বলি বা রিলিজিয়াস একটা ইউনিটি ছিল। পৃথিবীর সবচেয়ে কট্টর বলেন বা কনজারভেটিভ রিলিজিয়ন কিন্তু ইসলাম না, এটা কিন্তু জুডাইজম বা ইহুদিদের ধর্ম। হ্যাঁ, তাদের মধ্যে একটা প্রচন্ড বেশি রিলিজিয়াস ইউনিটি ছিল। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে তাদের তো সংখ্যাও কম, আবার তারা তো বিভিন্ন জায়গায় ছড়ায় ছিল, তাহলে তারা আসলে কিভাবে এতটা ক্ষমতা পেল বা একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করার স্বপ্ন তারা কিভাবে দেখেছে? এখানে দুইটা জিনিস কাজ করেছি। ইহুদিরা কিন্তু অত্যন্ত মেধাবী, হ্যাঁ, তারা খুবই ব্রিলিয়ান্ট, এবং আরেকটা জিনিস হচ্ছে তারা রিচ। যদিও তারা বিভিন্নভাবে ইউরোপে নির্যাতিত হয়েছিল, একটা সময় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগ পর্যন্ত ইহুদিদেরকে কিন্তু কেউই পছন্দ করতো না। ধর্মীয় দিক থেকে খ্রিস্টানরা বলেন, মুসলিমরা বলেন, কেউই আসলে তাদেরকে ওইভাবে পছন্দ করতো না। তখন আসলে রেসিজম আরো বেশি ছিল, এটাও ঠিক। আর আরেকটা বড় কারণ হচ্ছে তাদের মধ্যে ধর্মীয় কট্টরবাদটা খুব বেশি ছিল, তারা নিজেদেরকে সুপিরিয়র মনে করত। কিন্তু এটা মানতেই হবে যে ইহুদিরা অত্যন্ত মেধাবী এবং রিচ। নোবেল প্রাইজ 1903 সাল থেকে দেয়া শুরু হয়, এখন পর্যন্ত যতগুলো নোবেল প্রাইজ দেওয়া হয়েছে তার অলমোস্ট 25% কিন্তু ইহুদিদের দখলে। ইহুদি বা জিউ, তাদের দখলে কিন্তু 25% নোবেল প্রাইজ। তার মানে তারা কতটা মেধাবী দেখেন। এছাড়া তারা বিভিন্ন ধরনের সুদের ব্যবসা করত, এবং সুদের ব্যবসা করে এবং বিভিন্ন ধরনের ব্যবসা বাণিজ্য করে তারা কিন্তু বেশ বড়লোক হয়ে যায় ইউরোপের মধ্যে। আপনারা হয়তো শেক্সপিয়ারের একটা গল্প পড়েছিলেন, দ্য মার্চেন্ট অফ ভেনিস, যেখানে একজন ইহুদি ছিল সুদখোর এবং সে ছিল ভিলেন। হ্যাঁ, তো আপনারা হয়তো বুঝতে পারবেন যে মধ্য যুগে ইহুদিরা আসলে সব জায়গায় বলতে গেলে একটু নেগেটিভ ভাবে তাদেরকে দেখা হতো। তো এটা একটা কারণ ছিল যে তারা যেহেতু বিভিন্ন জায়গায় নির্যাতিত হচ্ছিল, তাদেরকে নেগেটিভ ভাবে দেখা হচ্ছিল, তাদেরকে অবহেলা করা হচ্ছিল, তো তারা চিন্তা করলো যে তাদের একটা স্বাধীন রাষ্ট্র প্রয়োজন, এবং এটার নামে হচ্ছে জিওনিজম। এবং তারা কেন প্যালেস্টাইন জায়গাটাকে তারা সিলেক্ট করলো বা তারা মনে করলো যে প্যালেস্টাইনে তাদের রাষ্ট্র গঠন করা দরকার, কারণ হচ্ছে তারা মনে করে
এই প্যালেস্টাইন তাদের আদি পুরুষের ভূমি এবং এটা একটা প্রমিসড ল্যান্ড। এটা আসলে ধর্মীয় দিকে আলোচনা চলে যায়, তারা মনে করে এটা একটা প্রমিসড ল্যান্ড। গড তাদেরকে, তাদের যে গড আছে তারা তাদেরকে প্রমিস করেছেন যে এই ল্যান্ডটা তাদেরকে দেয়া হবে। তো আশা করি বুঝতে পারছেন তাদের জায়নবাদের ভিত্তিটা কিন্তু ধর্মীয়। হ্যাঁ, জায়নবাদের ভিত্তিটা মূলত ধর্মীয়। আচ্ছা, এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসতে পারে, বা আমি যে স্লাইডগুলো দেখাবো এখানে ইতিহাসের পাশাপাশি আমাদের জন্য পরীক্ষার কথাও কিন্তু চিন্তা করতে হবে। তো যারা যুক্ত হয়েছেন একটু কষ্ট করে আপনাদের ইমেইল আইডি আমাদেরকে একটু কমেন্ট করে জানাতে পারেন, সেক্ষেত্রে আমরা আপনাদের মেইলের মাধ্যমে এই পিডিএফটি পাঠিয়ে দিব, যেটা অসম্ভব গুরুত্বপূর্ণ। নাবিলা মারিয়াম, মুশফিকুর রহমান, নাবিলা শেখ, পঙ্কি আয়েশা, মোহাম্মদ মাহবুবুর রহমান কমেন্ট করেছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, জায়নবাদের প্রতিষ্ঠাতা হচ্ছেন থিওডোর হার্জেল। এই লোক, ইনি হচ্ছেন জায়নবাদের প্রতিষ্ঠাতা বা প্রবক্তা। ইনি একজন অস্ট্রিয়ান সাংবাদিক। তিনি 1896 সালে একটা বই লিখেছেন। এই বইটার নাম হচ্ছে অরিজিনাল, এটা হচ্ছে জার্মান ভাষায় লেখা, ডার ডার জুডেনস্টেট। হ্যাঁ, ডার জুডেনস্টেট মানে হচ্ছে দ্য জুইশ স্টেট। জুইশ স্টেট নামে একটা বই তিনি লিখেছিলেন। এটা একটা ছোট বই, যেটাকে পাম্পলেট বলা যায়। এখানে তিনি প্যালেস্টাইনে জিউইশ পিপল বা ইহুদিদের জন্য একটা স্বতন্ত্র আবাসভূমি গড়ে তোলার কথা তিনি বলেন। এই জন্য তাকে ইহুদিবাদের প্রবক্তা বলা হয়। তাহলে ইহুদিবাদের প্রবক্তাকে থিওডোর হার্জেল। আমি কিন্তু ক্লাসের শেষে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব এবং আপনাদের কাছ থেকে অ্যান্সার নেওয়ার চেষ্টা করব। ত্রিনা এবং পাপড়ি রানী কুন্ডু কমেন্ট করেছেন, অনেক ধন্যবাদ। তাহলে থিওডোর হার্জেল 1896 সালে, প্রশ্ন আসতে পারে, দ্য জুইশ স্টেট নামে একটা বইতে ইহুদিদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্রের কথা বলেন। এই জন্য তাকে ইহুদিবাদের প্রবক্তা বলা হয়। ফাউন্ডার অফ জিওনিজম। আচ্ছা, এখন আমরা ইতিহাসে চলে আসব। আমরা যদি প্যালেস্টাইনের ইতিহাস দেখি তাহলে প্রথম বিশ্বযুদ্ধের আগে প্যালেস্টাইন ছিল অটোমান সাম্রাজ্য বা উসমানীয় সাম্রাজ্যের অধীনে, এবং প্রথম বিশ্বযুদ্ধে অটোমান সাম্রাজ্যের পরাজয় ঘটে এবং অটোমান সাম্রাজ্যের একটা বড় অংশ ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের দখলে চলে আসে। আমি কিন্তু এখানে লেখার বাইরে কিছু কথা বলছি, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের আগে প্যালেস্টাইন ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে, এবং তখন সেখানে আরব জিউইশ ছিল, মুসলিম ছিল এবং খ্রিস্টান ছিল, এবং তারা সবাই মোটামুটি শান্তিপূর্ণভাবে, মুসলিম, জুইশ, খ্রিস্টানরা শান্তিপূর্ণভাবে অটোমান সাম্রাজ্যের অধীনে তারা বসবাস করতো 1917 সালের আগে। হ্যাঁ, এবং 1917 সালে অটোমান সাম্রাজ্য ভেঙে যায়, মানে প্রথম বিশ্বযুদ্ধে অটোমানরা পরাজিত হয় এবং ফলশ্রুতিতে অটোমান সাম্রাজ্যের একটা বড় অংশ ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের দখলে চলে আসে। তখন তারা অটোমান সাম্রাজ্যের এই যে মিডল ইস্টের অংশটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেয়। এটাকে বলা হয় সাইকোস পিকে চুক্তি। এটা একটা গোপন চুক্তি ছিল। তো আমার মনে হয় যে এটা নিয়ে আমরা না বলি, কারণ এটা প্যালেস্টাইনের ইতিহাসের সাথে সরাসরি জড়িত না। তো যাই হোক, প্রথম বিশ্বযুদ্ধের পর প্যালেস্টাইন ব্রিটিশদের অধীনে চলে আসে, যেটাকে বলা হচ্ছে ব্রিটিশ ম্যান্ডেট। ব্রিটিশ ম্যান্ডেট কি আমি আপনাদেরকে বলছি, একটু খেয়াল করেন। ব্রিটিশ ম্যান্ডেটটা কার্যকর হয় 1923 সাল থেকে, এবং 1917 সালে দেখেন প্রি ব্রিটিশ ম্যান্ডেট প্যালেস্টাইন, মানে ব্রিটিশ ম্যান্ডেটের আগে প্যালেস্টাইনের অবস্থাটা কিরকম ছিল দেখেন। এখানে এটা হচ্ছে জেরুজালেম। এই জেরুজালেম মুসলিমদের জন্য, ইহুদিদের জন্য এবং খ্রিস্টানদের জন্য, তিনটা ধর্মের মানুষের জন্যই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে মুসলিমদের আল আকসা অবস্থিত, আল আকসা, যেটাকে বায়তুল মুকাদ্দাস বলা হয়, যেটা কিনা ইসলামের প্রথম কেবলা ছিল এবং যেটা কিনা তৃতীয়, মক্কা মদিনার পরে তৃতীয় গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। এখানে ইহুদিদের ওয়েস্টার্ন ওয়াল অবস্থিত, যেখানে তারা প্রার্থনা করে। আর এখানে আছে বেথলহেম, যেটাকে বলা হয় বার্থ প্লেস অফ জিসাস ক্রাইস্ট, মানে যিশু খ্রিস্টের স্থান বলা হয় বার্থ প্লেস অফ জিসাস ক্রাইস্ট, যে কারণে এটা খ্রিস্টানদের জন্য গুরুত্বপূর্ণ। তাহলে মুসলিম, তারপরে ইহুদি এবং খ্রিস্টান, তিনটা গ্রুপের জন্য কিন্তু এটা অসম্ভব গুরুত্বপূর্ণ এই জেরুজালেম। আচ্ছা, দেখেন এখানে এটা একটু খেয়াল করেন। 1917 সালে প্যালেস্টাইনটা কনকোয়ার্ড করে কারা? ব্রিটিশরা। কাদের কাছ থেকে? অটোমান টার্কদের কাছ থেকে। এবং 1400 বছরের মুসলিম যে শাসন ছিল
এটার সমাপ্তি ঘটে। ব্রিটিশ ম্যান্ডেটের আগে মানে 1917 সালের দিকে জিউসরা ছিল মাত্র 6%, অনলি 6% জিউস ছিল এবং 94% ছিল মুসলিম এবং খ্রিস্টান। এবং এই 6% জিউসদের কিন্তু বেশিরভাগ ছিল অ্যারাব জিউস। অ্যারাব জিউস মানে হচ্ছে এরা কিন্তু বছরের পর বছর ওইখানে ছিল, অ্যারাব জিউস, নট ইউরোপিয়ান। এখনকার ইসরায়েলে যেসব জিউসরা আছে বা ইহুদি যারা আছেন তারা বেশিরভাগ কিন্তু ইউরোপ থেকে এসেছে। কিন্তু 1917 সালের দিকে যেসব জিউস যারা ছিল, এখনো অনেকে আছে, তারা হচ্ছে আরব ইহুদি বা আরব জিউস। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা জানলাম যে 1917 সালে এটা মোটামুটি ভাবে ব্রিটিশদের অধীনে চলে আসে। এখন চলে আসি আমরা বেলফোর ঘোষণা কি। মনে রাখতে হবে, আমি আগেই বলেছি যে ব্রিটিশরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঝামেলার সৃষ্টি করে এবং এখানেও একটা ঝামেলার জন্য তারাই দেয়। তবে আরেকটা ব্যাপার আছে, প্রথম বিশ্বযুদ্ধে ইহুদিরা কিন্তু প্রত্যক্ষভাবে ব্রিটিশদেরকে সাহায্য করেছিল, মানে টাকা পয়সা দিয়ে হোক। হ্যাঁ, ব্রিটেন এবং ফ্রান্সের বিভিন্ন জায়গায় ইহুদিরা, আমি বলেছি যে তারা মেধাবী ছিল এবং সেই সাথে তারা উচ্চবিত্ত সমাজের অংশ ছিল এবং তারা টাকা পয়সা দিয়ে এবং তাদের মেধা দিয়ে ব্রিটিশদেরকে সাহায্য করেছে। যেমন একজন ইহুদি বিজ্ঞানী ফসফরাস বোমা আবিষ্কার করেছিলেন, যেটা প্রথম বিশ্বযুদ্ধে ব্রিটিশদের জয়ের একটা বড় কারণ ছিল। তখন ব্রিটেনের প্রধানমন্ত্রী তাকে জিজ্ঞেস করেছিলেন যে তুমি এর বিনিময়ে কি চাও। সে তখন বলেছিল যে আমি নিজের জন্য কিছু চাই না, ইহুদিদের জন্য একটি রাষ্ট্র চাই। এবং তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমরা চেষ্টা করব তোমাদের জন্য প্যালেস্টাইনে একটা রাষ্ট্র করে দেওয়ার জন্য। এখন বেলফোর ঘোষণা কি, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ। 1917 সালে, হ্যাঁ খেয়াল করবেন, 1917 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় 1917 সালে। সেই সালেই তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র সচিব, তার নাম হচ্ছে আর্থার বেলফোর, ব্রিটিশ ইহুদি সম্প্রদায়ের একজন ধনাঢ্য ব্যবসায়ী ওয়াল্টার রথস্টাইল্ড ফ্যামিলি কিন্তু ইহুদিদের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ওয়াল্টার রথস্টাইল্ডকে সম্বোধন করে একটি চিঠি লিখেছিলেন এবং সেই চিঠিতে তিনি তাদের জন্য একটা ইহুদি রাষ্ট্র বা জিউস স্টেট প্রতিষ্ঠা করার একটা আশ্বাস দেন। এই চিঠিটাকেই বলা হয় বেলফোর ঘোষণা, যেটা পরবর্তীতে ব্রিটিশ ম্যান্ডেটে অন্তর্ভুক্ত করা হয়। তাহলে বেলফোর ঘোষণা কত সালে হয়? 1917 সালে। এটা মূলত একটা চিঠি। কে লিখেছিলেন? বেলফোর। কাকে লিখেছিলেন? রথস্টাইল্ড। এবং ওই চিঠিতে তিনি ব্রিটিশদের মাধ্যমে তৎকালীন ইহুদিদেরকে ওয়াদা করেছিলেন যে তাদের জন্য একটা স্বাধীন রাষ্ট্র ব্রিটিশরা করে দেবে। আচ্ছা, এখন মজার ব্যাপার হচ্ছে ব্রিটিশরা সবসময় আসলে দুই নাম্বারই করতো। আগে থেকেই তারা একটু দুই নাম্বারই তাদের মধ্যে ছিল। তারা কিন্তু ফিলিস্তিনিদেরকেও কথা দিয়েছিল, যদিও সেটা লিখিত হবে না হলেও ইনডিরেক্টলি তারা কথা দিয়েছিল তারা ফিলিস্তিনিদের জন্য একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করবে এবং সেটার লক্ষ্যে এখানে প্যালেস্টাইনে একটা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে একটা লিগ অফ নেশনস, মনে রাখবেন তখন কিন্তু ছিল লিগ অফ নেশনস। প্রথম বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘের মতো একটা বড় একটা রাষ্ট্র সংস্থা তৈরি হয়েছিল বা জাতিপুঞ্জ, যেটাকে বলা হতো লিগ অফ নেশনস। এই লিগ অফ নেশনস লিগালি প্যালেস্টাইনের অংশে শাসন করার জন্য, এটাকে বলা হয় অনুশাসন, ব্রিটিশদেরকে অনুমতি দেয়। এখন আপনারা বলতে পারেন যে এটা কি ধরনের কথা, তাদেরকে কেন অনুমতি দেওয়া হলো? কিন্তু ওই সময় কিন্তু এখনকার মতো অবস্থা ছিল না। ওই সময় আসলে আরো বেশি অরাজক অবস্থা ছিল। ব্রিটিশ এবং ফ্রেঞ্চদের একটা অনেক বড় প্রভাব ছিল লিগ অফ নেশনসে এবং লিগ অফ নেশনস থেকে ব্রিটিশদেরকে ম্যান্ডেট দেওয়া হয় বা অনুশাসন দেয়া হয় প্যালেস্টাইন এবং আশেপাশের কিছু এলাকা শাসন করার জন্য, এবং এটাকে বলা হয় প্যালেস্টাইন এবং ট্রান্স জর্ডানের ম্যান্ডেট ব্রিটিশরা পেয়ে যায়। এবং এটা কিন্তু 1948 সাল পর্যন্ত, মানে 1923 সাল থেকে, এটা 1922 সালে তৈরি হলে 1923 থেকে কার্যকর হয় এবং 1948 সাল পর্যন্ত এটার মেয়াদ ছিল। 1948 সালের 14 মে পর্যন্ত এটার মেয়াদ ছিল, এটা একটু মনে রাখবেন। এবং এই সময়, এই যে 1922 থেকে 1948, এই সময়ে ইহুদিরা ব্যাপক পরিমাণে এই প্যালেস্টাইনে আসতে শুরু করে এবং এইখানে সম্পূর্ণভাবে সাহায্য করে ব্রিটিশরা, কারণ তারা কথা দিয়েছিল এবং তাদের একটা প্রভাব ছিল, ইহুদিদের একটা প্রভাব ছিল ব্রিটিশ অর্থনীতিতে এবং ব্রিটিশ জ্ঞান বিজ্ঞানে একটা অনেক বড় একটা প্রভাব ছিল ব্রিটিশদের, যে কারণে আসলে তারা ইহুদিদের, যে কারণে ব্রিটিশরা আসলে
ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশন বা ব্রিটিশ প্রশাসন থাকবে 1948 সাল পর্যন্ত, এরকম লিখিত হবে একটা অধিকার ব্রিটিশদেরকে দেয়া হয়। তাহলে এটা কার্যকর হয় 1923 সাল থেকে কার্যকর। এটা আপনারা একটু মনে রাখবেন। তাহলে ব্রিটিশ ম্যান্ডেটটা 1923 সাল থেকে কার্যকর হয় 1948 সাল পর্যন্ত, এবং এই সময় প্রচুর পরিমাণে ইহুদিরা আসতে থাকে প্যালেস্টাইনে। এই যে এটা হচ্ছে সেই ম্যান্ডেট, দেখেন এটা হচ্ছে প্যালেস্টাইন এবং ট্রান্স জর্ডান, এই দুইটা জায়গার ম্যান্ডেট দেওয়া হয় ব্রিটিশদেরকে। হ্যাঁ, এই যে 1922, যদি এটা লেখাটা তো ভালো বোঝা যাচ্ছে না, 1922 সালে এটা তৈরি করা হয়েছিল। আচ্ছা, এখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে কি ঘটে দেখেন। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার প্রচুর পরিমাণ ইহুদিদেরকে হত্যা করে, প্রায় 6 মিলিয়ন ইহুদিদেরকে হত্যা করে এই হিটলার, মানে 60 লাখ। চিন্তা করতে পারেন, 6 মিলিয়ন, 60 লাখ ইহুদিদেরকে হত্যা করে এই হিটলার। তখন আবার জার্মানি ছাড়া অন্যান্য দেশগুলা কিন্তু ইহুদিদের প্রতি সহানুভূতিশীল হয়ে পড়ে। এছাড়া প্যালেস্টাইনের লোকজনও তারা সহানুভূতিশীল ছিল, এবং অনেক ইহুদিরা প্যালেস্টাইনে এসে আশ্রয় নেয় যান বাঁচানোর জন্য। এছাড়া প্রথম দিকে কিন্তু ইহুদি যারা এসেছিল, তারা, আমি আগেই বলেছি যে তারা টাকা পয়সা বেশি ছিল, তারা প্যালেস্টাইনে কিন্তু জমি কিনে বসবাস শুরু করে। জমি কিনে, বুঝবেন, প্রথমে কিন্তু তারা দখলদারিত্ব করেছিল কম, বাট কিছু কিছু জমি কিনে তারা তাদের অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করে। এটা খেয়াল করেন, 1947 সালের মধ্যে ফিলিস্তিনে ইহুদি জনসংখ্যা 33% এসে পৌঁছায়। তাহলে 1947 সালে 33% ইহুদিরা ছিল, কিন্তু তারা জমির মালিক ছিল মাত্র 6%। ঠিক আছে, এটা একটু মনে রাখতে পারেন, তারা মাত্র 6% জমির মালিক ছিল। আর এখানের মধ্যে আমি বলবো যে ব্রিটিশ ম্যান্ডেটটা পরীক্ষায় আসার মতো, এটা একটু মনে রাখবেন। 1922 সালে ম্যান্ডেট জিনিসটা কি আমি বলে দিলাম। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর পরিমাণ ইহুদিরা এখানে আসে নিজেদের প্রাণ রক্ষা করার জন্য, হিটলারের হাত থেকে বাঁচার জন্য। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু ওই সময়টা প্যালেস্টাইন অংশ, প্যালেস্টাইন এবং ট্রান্স জর্ডান ব্রিটিশদের অধীনে ছিল, ব্রিটিশরা কিন্তু প্রত্যক্ষভাবে তাদেরকে সাহায্য করেছে। মানে এখানে আসার জন্য, এখানে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মূল ভূমিকা কিন্তু পালন করেছে ব্রিটিশরা, কারণ তারা এখানে তাদেরকে আসতে সাহায্য করেছে। হ্যাঁ, কারণ তারা তো তখন ওই জায়গাটা ব্রিটিশদের দখলে ছিল বা ব্রিটিশদের শাসনে ছিল প্যালেস্টাইন এরিয়াটা। আচ্ছা, এখন 1948 সালে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হয়ে যাবে। তখন ব্রিটিশরা বলে যে আমরা এই জায়গার দায়িত্ব আর নিতে পারবো না, আমরা যা করার করে ফেলেছি। তাহলে ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার পরে কি হবে? সেক্ষেত্রে প্যালেস্টাইন এলাকাকে বিভক্ত করার জন্য, দুইটা রাষ্ট্র করার জন্য জাতিসংঘ একটা পার্টিশন প্ল্যান দেয়। এটাকে বলা হচ্ছে প্যালেস্টাইন পার্টিশন প্ল্যান অফ 1948। যদিও এটা 1947 সালে প্রস্তাবটা দেয়া হয়েছিল, দেয়া হয় 1947-এ, কার্যকর হয় 1948 থেকে। আচ্ছা, ভালো করে বুঝবেন, ব্রিটিশরা কিন্তু এই জায়গার দায়িত্বটা ইউনাইটেড নেশন বা জাতিসংঘের উপর ছেড়ে দেয়, এবং পরবর্তীতে 1947 সালের 29 নভেম্বর, সালটা মনে রাখেন, সাধারণ পরিষদে এই প্রস্তাবকে 181 নাম্বার প্রস্তাব হিসেবে 181-2 প্রস্তাবটা গ্রহণ করা হয় জাতিসংঘের সাধারণ পরিষদে। এটা একটু মনে রাখবেন, 1947 সালে সাধারণ পরিষদে 181 নাম্বার প্রস্তাব হিসেবে এই পার্টিশন প্ল্যানটাকে গ্রহণ করা হয়। এখন এই প্ল্যানের মধ্যে কি ছিল দেখেন, এই প্ল্যানটা কিন্তু খুব যে খারাপ ছিল সেটা না। এই প্ল্যানের মধ্যে আরব রাষ্ট্র ছিল, ইহুদি রাষ্ট্র ছিল, এবং জেরুজালেমকে একটা আন্তর্জাতিক শাসনে রাখার জন্য বলা হয়েছিল। কারণ জেরুজালেম যেহেতু মুসলিম, খ্রিস্টান, জিউ সবার জন্য গুরুত্বপূর্ণ, সো জেরুজালেমকে একটা আন্তর্জাতিক শাসনে রাখার জন্য প্রস্তাব করা হয়েছিল 1947 সালের পার্টিশন প্ল্যান। এটা আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি। কিন্তু এখানে আসলে এটা আরবরা মেনে নিতে পারেনি। এখন কেন মেনে নিতে পারেনি আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এখানে প্রায় 55%, দেখেন এই যে হলুদ অংশটা হচ্ছে ইসরায়েল, 55% দেওয়া হয় ইসরায়েলকে, অথচ ইসরায়েলের জনসংখ্যা ছিল 33%, এবং তাদের ওন ল্যান্ড ছিল অনলি 6%। 6%-এর জায়গায় তাদেরকে 55% দেওয়া হয়, আর 45% রাখা হয় আরব স্টেট বা প্যালেস্টাইনের জন্য। আরব স্টেট প্যালেস্টাইনের জন্য, আর ইসরায়েল স্টেটের জন্য রাখা হয় 55%।
এখন এটা কিন্তু আবার আরবরা অন্যান্য আরব দেশ মেনে নিতে পারেনি, কারণ তারা ভেবেছিল এটার মাধ্যমে এই এই ইসরায়েল স্টেটের মাধ্যমে ব্রিটিশ এবং ওয়েস্টার্ন ওয়ার্ল্ড তখনও সাম্রাজ্যবাদী নীতি বিস্তার করার পরিকল্পনাই ছিল। মানে সাম্রাজ্যবাদী নীতিটাকে টিকিয়ে রাখার জন্য তারা সেখানে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চেয়েছে, এবং ইহুদিদেরকে 55% ল্যান্ড তারা কিন্তু দিয়ে দিয়েছে। আচ্ছা, ইসরায়েল কিন্তু আবার এই অংশটা, এই চুক্তিটা মেনে নিয়েছে। এখানে দেখেন, এই যে দেখেন গাজা স্ট্রিপটা এখানে এতটুকু, কিন্তু এই পুরা অংশটা কিন্তু ছিল প্যালেস্টাইনের। এখানে প্যালেস্টাইনের সাথে যোগাযোগ রাখার জন্য রাখা হয়েছিল। এইদিকে একটা বিশাল অংশ, এবং মোটামুটি পুরো অংশটা এখানে প্যালেস্টাইনকে দিয়ে দেওয়া হয়েছিল। মানে 45% ছিল। বর্তমান প্যালেস্টাইনের থেকে এটা কিন্তু কয়েক গুণ বড়। আচ্ছা, তখন আরবরা এটা মেনে নেয় নাই, ইসরায়েলে মেনে নিয়েছে, এবং 1948 সালের 14 মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। খুব ইম্পর্টেন্ট, ব্রিটিশ ম্যান্ডেট শেষ হওয়ার কথা 15 মেতে, তারা একদিন আগেই 1948 সালের 14 মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে। খুবই 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 গুরুত্বপূর্ণ। ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা কত সালে হয়? 1948 সালের 14 মে। আচ্ছা, এখন আমরা চলে আসি প্রথম আরব ইসরায়েলি যুদ্ধ। আচ্ছা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আপনারা করবেন। আর যারা যুক্ত হয়েছেন, আপনারা যদি এই মেইলটি, এই পিডিএফটি পেতে চান, আপনাদের মেইল আইডি আমাদেরকে একটু কমেন্ট করে জানাতে পারেন। আমরা আপনাদের মেইল আইডিতে এই পিডিএফটি পাঠিয়ে দিব। এবং এই ক্লাসের শেষে কিন্তু কুইজ থাকবে। এই ক্লাসের শেষে কুইজ থাকবে, এবং কুইজে যারা অংশ নেবেন তাদের মধ্য থেকে 3 জনকে আমরা পুরস্কার দিব। সো ক্লাসের শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন এবং কুইজে অংশ নেওয়ার চেষ্টা করবেন। যারা সবার আগে অ্যান্সার করতে পারবেন তাদেরকে আমরা পুরস্কৃত করব। আচ্ছা, প্রথম আরব ইসরায়েল যুদ্ধ যেটা চলেছিল 15 মে 1948 থেকে 14 মার্চ 1949। একটা জিনিস খেয়াল করেন, ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে 14 মে, পরের দিনই আরব লীগের দেশগুলো ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে, মানে 15 মে। 1948 সালের প্রথম আরব ইসরায়েল যুদ্ধ, এটা আরবের সম্মিলিত রাষ্ট্রগুলোর সাথে ইসরায়েলের হয়েছিল, এবং এটাতে কিন্তু আলটিমেটলি আরবরা পরাজিত হয়েছিল, ইসরায়েল জিতেছিল। ইসরায়েল উইনার। প্রায় 1 বছর চলেছিল, আর আরবরা কিন্তু পরাজিত হয়েছিল। এবং এই যুদ্ধে ইসরায়েল জয়ের পরে তারা প্যালেস্টাইনের আরো কিছু অংশ দখল করে নিয়েছিল। এটাকে বলা হয়, এই যুদ্ধটাকে বলা হয় আরবিতে নাকবা বা বিপর্যয়, এবং হিব্রুতে তারা বলে মিলখেমেত হাতিজ মাউত, মানে হচ্ছে স্বাধীনতা যুদ্ধ। মানে এটা তাদের স্বাধীনতা যুদ্ধ, যেহেতু আরবদের কাছ থেকে তারা তাদের রাষ্ট্রটাকে রক্ষা করতে পেরেছিল। আচ্ছা, এরপরে 1956 সালে কিন্তু আরেকটা যুদ্ধ হয়। এটা আমি লিখি নাই, আমি জাস্ট একটু মনে রাখেন। 1956 সালে সেকেন্ড আরব ইসরায়েল ওয়ার হয়, যদিও আসলে এটাকে পুরোপুরি আরব ইসরায়েল যুদ্ধ বলা যাবে না। সুয়েজ খাল নামে একটা খাল ছিল, যে খালটা তৈরি করেছিল ফ্রান্সের এবং ব্রিটিশ এবং ফ্রান্সের কোম্পানি, এবং এই খালটা ছিল মিশর বা ইজিপ্টের মধ্যে। খালটা 1956 সালে মিশর জাতীয়করণ করে নেয়। এটা গামাল আব্দুল নাসেরের সময় তারা জাতীয়করণ করে নেয়, এবং ওই সময়ে ইসরায়েলের সাথে মিশরের একটা যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধে আসলে আলটিমেটলি মিশর পরাজিত হলেও তারা এই খালটাকে জাতীয়করণ করতে সমর্থ হয়। তাহলে সুয়েজ খালকে জাতীয়করণ করা নিয়ে 1956 সালে ইসরায়েলের সাথে ব্রিটিশ এবং ফ্রেঞ্চরা ছিল, সেই সাথে মিশরের একটা যুদ্ধ হয়। এটা একটু মনে রাখতে পারেন। এটা যদিও আসলে প্যালেস্টাইনের সাথে সরাসরি সংযুক্ত না বা সরাসরি রিলেটেড না, এই জন্য আমি বলিনি। এখন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হচ্ছে, আমি একটু দুঃখিত, আপনারা লাইনে থাকবেন, একটু দুঃখিত আমি। আচ্ছা, তো যেটা বলছিলাম, ফিলিস্তিন মুক্তি সংস্থা বা পিএলও, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, 1964 সালে প্রতিষ্ঠিত হয় একটা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের জন্য। কারণ এর আগে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলার জন্য কোনো লিগাল অর্গানাইজেশন ছিল না। এখন এই অর্গানাইজেশনকে পৃথিবীর বেশিরভাগ দেশ তাদেরকে স্বীকৃতি দেয়, এবং 1974 সালে পিএলও জাতিসংঘের পর্যবেক্ষক
গোষ্ঠীর মর্যাদা পেয়েছে, তাহলে জাতিসংঘের পর্যবেক্ষক, কিন্তু পূর্ণাঙ্গ সদস্য পদ কিন্তু পিএলও পায়নি। জাতিসংঘের পর্যবেক্ষকের মর্যাদা পায় 1974 সালে, আর পিএলও প্রতিষ্ঠিত হয় 1964 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ। পিএলও প্রতিষ্ঠিত হয় কত সালে? 1964 সালে। আচ্ছা, এরপরে আমরা চলে আসি 6 দিনের যুদ্ধ। এটা হচ্ছে 1967 সালে, যেটাকে অনেক ক্ষেত্রে তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ বলা হয়, কারণ দ্বিতীয়টা হচ্ছে 1956 সালে। দেখেন, ইসরায়েল কিন্তু মিলিটারি দিক দিয়ে অসম্ভব অসম্ভব পাওয়ারফুল এবং অসম্ভব ক্ষমতাধর। 1967 সালের 5 জুন থেকে 10 জুন, মাত্র 6 দিন ইসরায়েল এবং মিশর, জর্ডান এবং সিরিয়ার মধ্যে যুদ্ধ হয়। মিশর একটা নাম ছিল ইউনাইটেড আরব রিপাবলিক। 1967 সালে হয়েছিল বলে এটার নাম 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধ। জুন যুদ্ধ বা তৃতীয় আরব ইসরায়েল যুদ্ধ বলা হয়। তাহলে নামগুলো মনে রাখবেন: জুন যুদ্ধ, 1967 সালে আরব ইসরায়েলি যুদ্ধ এবং তৃতীয় আরব ইসরায়েলি যুদ্ধ। এই যুদ্ধের অবস্থা তো আরো খারাপ হয়। এই যুদ্ধে ইসরায়েল কি করে? মিশরের কাছ থেকে গাজা এবং সিনাইটা দখল করে নেয়। মিশরের নিজের অংশ কিন্তু সিনাই। জর্ডানের কাছ থেকে পূর্ব জেরুজালেম দখল করে নেয়, আর সিরিয়ার কাছ থেকে গোলান হাইটস বা গোলান মালভূমি দখল করে নেয়। বুঝতে পারলেন? আরবের এতগুলা দেশ মিলে ইসরায়েলের কিছুই করতে পারে না। আমি যখনই আরব ইসরায়েল যুদ্ধ পড়ি, আমার কাছে মনে হয় যে আরবদের মাথায় আসলে কিছুই নাই। আরবদের সংখ্যাও বেশি, আরব দেশগুলো অনেক বড় বড়, কিন্তু তারা ইসরায়েলের সাথে পারে না। আসলে বর্তমান যুগ হচ্ছে বুদ্ধির যুগ। হ্যাঁ, আরবদের বুদ্ধিশুদ্ধি কম। আসলে যদি এভাবে বলা উচিত না, তাদের বুদ্ধিশুদ্ধি আমার কাছে মনে হয় যেন কম। কিভাবে এতগুলা দেশ মিলে একটা দেশকে হারাইতে পারে না? এখানে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মোসাদ। মোসাদ নিয়ে যদি কখনো সম্ভব হয়, আমি একটা ভিডিও বানাবো বা একটা ক্লাস নিব মোসাদ নিয়ে। মোসাদ কিন্তু আগে থেকেই জানতো মিশর, জর্ডান এবং সিরিয়া কি প্ল্যান করে রেখেছে। মোসাদ আগে থেকে সবকিছু জানতো, এবং যতগুলা জায়গায় আরবরা প্ল্যান করেছিল ইসরায়েলকে অ্যাটাক করবে, প্রত্যেকটা জায়গায় তারা আগেই অ্যাটাকের সম্মুখীন হয়েছিল। মানে মোসাদ আগে থেকে ইনফরমেশন পেয়ে যেত তারা কোন কোন জায়গায় সৈন্য সমাবেশ ঘটাবে, কোন কোন জায়গায় নেভি সমাবেশ ঘটাবে, কোন কোন জায়গায় এয়ারফোর্স সমাবেশ ঘটাবে, সবকিছু আগে থেকে জানতো মোসাদ। এবং মোসাদ জানতো বলে ইসরায়েলি বাহিনী আগে থেকে খবর পেয়ে ওই প্ল্যানগুলা পুরোপুরি নস্যাৎ করে দিয়েছিল। মানে আপনারা বুঝতেই পারছেন, আসলে ইসরায়েলি বাহিনীর সামনে আরবের দেশগুলো দাঁড়াতেই পারে নাই, বরং তারা তাদের দেশের কিছু অংশ হারিয়েছে। আমি এটা আপনাদেরকে একটা ম্যাপ দেখাচ্ছি, দেখেন। এই হচ্ছে ইসরায়েল, এই হচ্ছে গাজা স্ট্রিপ, এই হচ্ছে ওয়েস্ট ব্যাংক। আচ্ছা, ওয়েস্ট ব্যাংক বলা হয় কেন বলেন তো? কেউ বলতে পারবেন? দেখি তো কেউ, এটাকে ওয়েস্ট ব্যাংক কেন বলা হয়? হ্যাঁ, কেসিলিয়া ফাতেমা বলেছেন আরবের বুদ্ধিশুদ্ধি কম। আসলে যদি এইভাবে বলা ঠিক না, কিন্তু আসলে আমি যতটুকু হিস্ট্রি পড়েছি, আরব ইসরায়েল যুদ্ধ নিয়ে আমি কয়েকটা বই পড়েছি, আমি অনেকগুলো ভিডিও দেখেছি, সবগুলাতেই আমার কাছে মনে হয়েছে যে আরবদের কিন্তু ওই সময়ে ইসরায়েলের কাছে নিউক্লিয়ার বোমও ছিল না। হ্যাঁ, কিন্তু আরবরা শুধুমাত্র তাদের কৌশলগত ব্যর্থতার কারণে পরাজিত হয়েছে। যাই হোক, আচ্ছা, কেউ কি বলতে পারবেন কিনা এটাকে ওয়েস্ট ব্যাংক কেন বলা হয়? আমি এখনো আসলে দেখতে পাচ্ছি না, তাহলে আমি বলে দিচ্ছি, আপনাদের যদি কারো জানা থাকে তাহলে একটু বলতে পারেন কেন এটাকে ওয়েস্ট ব্যাংক বলা হয়। আচ্ছা, আমি বলে দিই। এই যে দেখেন, এখানে ছোট সাদা একটা লাইন দেখা যাচ্ছে না? এটা হচ্ছে জর্ডান নদী, জর্ডান রিভার। কারণ এই পাশে তো জর্ডান, এই যে এই পাশে জর্ডান, এটা হচ্ছে জর্ডান রিভার। হ্যাঁ, এই জর্ডান রিভারের পশ্চিম পাশে অবস্থিত, এই জন্য এটাকে বলা হয় ওয়েস্ট ব্যাংক বা পশ্চিম তীর। জর্ডান নদীর পশ্চিম তীরে অবস্থিত বলে তাকে বলা হয় পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক। আচ্ছা, তো যাই হোক, এই যে দেখেন ইজিপ্টের বিশাল সিনাই পেনিসুলা বা সিনাই উপত্যকা, এটাও দখল করে নেয় ইসরায়েল। এইদিকে এই যে তাদের সিরিয়ার গোলান হাইট, এটাও দখল করে নেয় ইসরায়েল। মানে ইসরায়েল যা ইচ্ছা তাদের দেশের থেকে ডাবল বড় অংশগুলাকে সে দখল করে নিচ্ছে আরেকটা দেশে। তো ইসরায়েলিরা বলেন বা ইহুদিরা, আসলে তারা যুদ্ধক্ষেত্রে অনেক বেশি ট্যাকটিক্স ফলো করেছে এবং তারা অনেক বেশি স্মার্টলি যুদ্ধ করতে পেরেছে। এবং আরেকটা জিনিসও ঠিক,
এটা কিন্তু তাদের অস্তিত্বের লড়াই। পৃথিবীতে মুসলিম দেশ তো আছে প্রায় 57টা, কিন্তু ইহুদিদের দেশ কিন্তু একটাই আছে, এবং তারা কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে সমস্ত জায়গায় তারা নিপীড়িত নিগৃহীত হয়েছে। আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এরপরে 1973 সালে আবার আরেকটা আরব ইসরায়েল যুদ্ধ হয়। এইখানে এই যুদ্ধেও আরবরা পরাজিত হয়। আরবরা পরাজিত। এই যুদ্ধে আরবরা চেয়েছিল যে সিনাই পেনিনসুলা আর গোলান হাইটটা উদ্ধার করতে, কিন্তু পারে নাই। এই যুদ্ধে আরবরা পরাজিত হয়। এই যুদ্ধের কয়েকটা নাম আছে। আরব ইসরায়েল যুদ্ধের একটা নাম হচ্ছে অক্টোবর যুদ্ধ, ইয়ম কিপুর যুদ্ধ। হ্যাঁ, এটা হচ্ছে 1973 সালের 6 থেকে 25 অক্টোবরের মধ্যে সংঘটিত হয়। জাস্ট একটু জেনে রাখেন। এবং এই প্রত্যেকটা যুদ্ধের পরবর্তীতে কিন্তু ইসরায়েল তার এলাকা অনেক অনেক বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, ইসরায়েল তার যে জাতিসংঘের পার্টিশন প্ল্যানে কিন্তু এই অংশটাও কিন্তু প্যালেস্টাইনে ছিল, কিন্তু ইসরায়েল টোটালি দখল করে অল্প একটু জায়গা এখানে আছে। ওয়েস্ট ব্যাংকেও অল্প একটু জায়গা ছিল, এবং এখানে কিন্তু ক্রমাগত ইসরায়েলিদের অবৈধ বসতি স্থাপন হচ্ছে, যেটাকে বলা হচ্ছে ইল্লিগাল সেটলার্স। ক্রমাগত ইসরায়েল এখানে প্যালেস্টাইনদেরকে সরিয়ে, তাদেরকে মেরে, তাদেরকে অনেক ক্ষেত্রে মার্ডার করে, অ্যাসাসিন করে তাদেরকে সরিয়ে দিচ্ছে, এবং এখানে নতুন নতুন ইসরায়েলি বা ইহুদিদের ঘনবসতি স্থাপন করছে। আচ্ছা, ইন্তিফাদা। ইন্তিফাদা মানে হচ্ছে প্রতিরোধ আন্দোলন। এটা আমাদের একটু জেনে রাখলে ভালো। ইন্তিফাদা মানে হচ্ছে জেগে ওঠা, উত্থান। এটা হচ্ছে আসলে ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে। হ্যাঁ, ফিলিস্তিনের জনগণ অসহ্য হয়ে তারা আন্দোলনে নামে। এটাকে বলা হয় ইন্তিফাদা। এটা হচ্ছে দুইটা আন্দোলন ছিল, দুইটা বড় ইসলামী আন্দোলন। প্রথম ইন্তিফাদা হয় 1987 সালে। তাহলে প্রথম ইন্তিফাদা কত সালে হয়? 1987 সালে। এটা কোনো একটা পরীক্ষা এসেছিল, বিসিএস বা কোনো একটা পরীক্ষা এসেছিল, প্রথম ইন্তিফাদা কত সালে সংঘটিত হয়, যেটা 1991 সাল পর্যন্ত চলেছিল। প্রকৃতপক্ষে এটা 1993 সালে অস্ত্র চুক্তির মাধ্যমে এটা সমাপ্তি ঘটেছিল। আচ্ছা, এরপরে আমরা চলে আসি দ্বিতীয় ইন্তিফাদা। তাহলে প্রথম ইন্তিফাদা কত সালে? এটাই মনে রাখেন, 1987। ইন্তিফাদা মানে কি? প্রতিরোধ আন্দোলন। এই যে ফিলিস্তিনের সাধারণ জনগণ ইহুদিদের বিরুদ্ধে আন্দোলন করেছে, এটাই হচ্ছে ইন্তিফাদা। তখন কি ধরনের আন্দোলন? আন্দোলনের মধ্যে কিছুটা অস্ত্র নিয়ে আন্দোলন ছিল, ইহুদিদেরকে অসহযোগিতা ছিল, ইহুদি পণ্য বয়কট ছিল, ইহুদিদের সাথে সম্পর্ক, ইহুদি বা ইসরায়েলিদের সাথে সম্পূর্ণ রকম সম্পর্ক বা কোনো ধরনের লেনদেন বন্ধ ছিল। এইগুলা ছিল আন্দোলনের অংশ, ইন্তিফাদা আন্দোলন। দ্বিতীয় ইন্তিফাদা হয়েছিল 2000 সাল থেকে 2005 সাল পর্যন্ত। দ্বিতীয় ইন্তিফাদা হচ্ছে মসজিদ আল আকসা ইন্তিফাদা। তখনকার প্রধানমন্ত্রী, ইসরায়েলি প্রধানমন্ত্রী এরিয়েল শ্যারন প্রায় 1000-এর মতো সৈন্যবাহিনী নিয়ে জেরুজালেমের পুরাতন সড়ক মসজিদ আল আকসায় প্রবেশ করেছিল, এবং তখন প্যালেস্টাইন লোকজন মনে করেছিল যে এটা আসলে তাদের আল আকসা দখল করা একটা ষড়যন্ত্র, এবং তারা ওই সময় ইমিডিয়েটলি ইসরায়েলিদের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ে। ওইটার নাম ছিল দ্বিতীয় ইন্তিফাদা। তাহলে দ্বিতীয় ইন্তিফাদা কত সালে শুরু হয়? 2000 সালে। প্রথম ইন্তিফাদা কত সালে? 1987 সালে। আচ্ছা, এখন চলে আসি, এই যে প্যালেস্টাইনের মধ্যে বহু বছর ধরে যুদ্ধ চলছে, তাদের মধ্যে কি কখনো শান্তি নিয়ে কথা হয় নাই? হয়েছিল কিন্তু। হ্যাঁ, এটাকে বলা হয় অস্ত্র চুক্তি। অস্ত্র চুক্তি কিন্তু অনেকগুলা ছোট ছোট চুক্তি এবং দুইটা বড় চুক্তির সমন্বয়, এগুলাকে একসাথে বলা হয় অস্ত্র চুক্তি। আচ্ছা, ইসরায়েল এবং পিএলওর মধ্যে, প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন, পিএলওর মধ্যে এই অস্ত্র চুক্তি সম্পন্ন হয়। এখন অস্ত্র চুক্তি হওয়ার পরিকল্পনাটা হয়েছিল অসলোতে। অস্ত্র চুক্তির পরিকল্পনা হচ্ছে নরওয়ের অসলোতে, কিন্তু অস্ত্র চুক্তি 1 স্বাক্ষর হয়েছিল, এটা একটু মনে রাখবেন, 1993 সালে ওয়াশিংটন ডিসিতে। তাহলে আপনারা বলতে পারেন যে ভাই, ওয়াশিংটন ডিসিতে যদি এটা হয়ে থাকে স্বাক্ষর, তাহলে এটার নাম অসলো চুক্তি কেন? কারণ এটার পরিকল্পনা অস্ত্রতে হয়েছিল, এবং একাধিকবার মিটিং হয়েছিল অস্ত্রতে, কিন্তু ফাইনাল স্বাক্ষরটা হয় অস্ত্র চুক্তি 1-এর 1993 সালে ওয়াশিংটন ডিসিতে। তখন প্রেসিডেন্ট ছিলেন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, এবং পরবর্তীতে অস্ত্র চুক্তি 2 স্বাক্ষরিত হয় মিশরের তাবায় 1995 সালে। তাহলে 1993 সালে হচ্ছে অস্ত্র চুক্তি 1, এবং 1995 সালে অস্ত্র চুক্তি 2। তখন ইয়াসির আরাফাত ছিলেন পিএলওর প্রধান। ইয়াসির আরাফাত। আর ফিলিস্তিনের ইসরায়েলের প্রধান ছিল, ইসরায়েলের প্রাইম মিনিস্টার ছিল
আইজ্যাক রবিন। আইজ্যাক রবিন, হ্যাঁ। আচ্ছা, মনে রাখতে হবে এই চুক্তিটা কিন্তু ফিলিস্তিনিদের মুক্তিকে অনেকখানি এগিয়ে নিয়েছিল। এখানে বলা হয় যে পশ্চিম তীর এবং গাজা উপত্যকা থেকে দখলদার ইসরায়েলি বাহিনী আস্তে আস্তে সরে যাবে। 5 বছরের জন্য অন্তর্বর্তী অটোনোমাস একটা ফিলিস্তিনি গভর্নমেন্ট বা অথরিটি তৈরি হবে এবং পরবর্তীতে স্থায়ী সমাধান হবে জাতিসংঘের 2টা প্রস্তাবের ভিত্তিতে। তবে এটার সরাসরি না হলেও এটাতে ফিলিস্তিনি রাষ্ট্র ঘোষণার একটা বা গঠনের একটা প্রচ্ছন্ন ইঙ্গিত ছিল। মনে রাখবেন ইসরায়েলিরা কিন্তু ইসরায়েলের যে ডানপন্থী সরকার, বর্তমান সরকার এবং অন্যান্য গ্রুপগুলো, তারা কখনোই প্যালেস্টাইনের স্বাধীনতাকে সমর্থন করে না। তারা কখনোই চায় না যে প্যালেস্টাইনের স্বাধীন হোক, বরং তারা চায় প্যালেস্টাইন তাদের অধীনে থাকুক। এটা সবসময় তারা চেয়ে আসছে। কিন্তু এই অস্ত্র চুক্তির মাধ্যমে কিন্তু অনেকখানি প্যালেস্টাইন রাষ্ট্র গঠনের কাছাকাছি ফিলিস্তিনিরা যেতে পেরেছিল। আচ্ছা, তাহলে এটা একটা অস্ত্র চুক্তির খুবই গুরুত্বপূর্ণ দিক। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা চলে আসি অস্ত্র চুক্তি নিয়ে। আমি আবারও বলছি, তাহলে অস্ত্র চুক্তি 1993 সালে অস্ত্র 1, 1995 সালে মিশরে অস্ত্র 2, এবং এই অস্ত্র চুক্তির মাধ্যমে পশ্চিম তীর এবং গাজা থেকে ইসরায়েলের সৈন্যরা সরে যাবে এবং পরবর্তীতে অন্তর্বর্তী স্বশাসিত একটা ফিলিস্তিনি কর্তৃপক্ষ গঠন হবে এবং পরবর্তীতে আস্তে আস্তে স্থায়ী সমাধান হবে। কিন্তু মনে রাখবেন ইসরায়েলের যারা ডানপন্থী বা কট্টরপন্থী, যারা চায় যে প্যালেস্টাইনকে ধ্বংস করে দিতে, তারা কিন্তু এই চুক্তি মেনে নেয়নি। তখনকার প্রাইম মিনিস্টার আইজ্যাক রবিনের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে ওঠে ইসরায়েলে। আবার প্যালেস্টাইনের অনেকেও ইয়াসির আরাফাতের এই চুক্তিটাকে পছন্দ করেনি। তারা মনে করেছে যে এটা ইসরায়েলকে বেশিরভাগ জায়গা দিয়ে দেয়া হচ্ছে। যাই হোক, আইজ্যাক রবিনকে কিন্তু পরবর্তীতে অ্যাসাসিন করা হয়। ইসরায়েলিরাই আইজ্যাক রবিনকে মেরে ফেলে, মানে ইসরায়েলের কট্টরপন্থী যারা, কারণ তারা কখনোই চায় নাই প্যালেস্টাইনের সাথে তাদের শান্তি প্রতিষ্ঠিত হোক। যাই হোক, এখন আমরা একটু হামাস নিয়ে জেনে নিই। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি ইতিহাস নিয়ে একটু বললাম, হামাস নিয়ে আমরা একটু জানবো। হামাসের কয়েকটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ। হামাস প্রতিষ্ঠিত হয় 1987 সালে, প্রথম ইন্তিফাদার সময়। প্রতিষ্ঠাতার নাম হচ্ছে শেখ আহমেদ ইয়াসিন। শেখ আহমেদ ইয়াসিন। হামাসের আরেকটা হচ্ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন, এটা সংক্ষিপ্ত রূপ হচ্ছে হামাস। তাহলে হামাস হচ্ছে ইসলামী প্রতিরোধ আন্দোলন। আচ্ছা, হামাসের একটা সামরিক শাখা আছে যার নাম হচ্ছে ইজ আদ-দিন আল কাসাম ব্রিগেড। সংক্ষেপে মনে রাখবো আমরা আল কাসাম ব্রিগেড। 2006 সালের ফিলিস্তিনে পার্লামেন্টের ইলেকশনে হামাস গাজার অংশে জিতে যায়। 2006 সালে ইলেকশনে গাজার অংশে জিতেছিল হচ্ছে হামাস। আর ওয়েস্ট ব্যাংক, পশ্চিম তীর বা ওয়েস্ট ব্যাংক অংশে জিতেছিল পিএলও। পিএলওর একটা বড় অংশ যেটাকে বলা হয় ফাতা। তাহলে পিএলও বা ফাতা ওয়েস্ট ব্যাংকে এখন শাসন পরিচালনা করছে। শাসন বলতে ওয়েস্ট ব্যাংকে আসলে মেইনলি ইসরায়েলেরই কন্ট্রোল আছে, বাট পিএলও এখানে ইসরায়েলের সাথে কমিউনিকেশন রেখে তারা মোটামুটিভাবে এখানে চালানোর চেষ্টা করছে, যদিও তারা আসলে পারছে না, কারণ প্যালেস্টাইনের ভূমিতে বারবার ইসরায়েলিরা দখলদারিত্ব চালাচ্ছে এবং অবৈধ বসতি স্থাপন এখনো কিন্তু কন্টিনিউয়াস আছে। তো যাই হোক, তাহলে গাজার অংশে হামাসের শাসন এখন পর্যন্ত রয়েছে 2006 সাল থেকে। হামাসের ক্ষেত্রে কয়েকটা ইম্পর্টেন্ট: 1987 সালে প্রতিষ্ঠা, শেখ আহমদ ইয়াসিনের প্রতিষ্ঠাতা, এবং হামাসের যে অংশটা সামরিক, এই যে ইসরায়েলে সাম্প্রতিক সময়ে যে অংশটা হামলা চালালো, তারা হচ্ছে আল কাসাম ব্রিগেড, এবং 2006 সাল থেকে গাজার ক্ষমতায় রয়েছে হামাস। আচ্ছা, এখন আমরা চলে আসি একটু প্রশ্নে আমরা চলে আসি। প্রথম প্রশ্ন হচ্ছে, প্যালেস্টাইনে ব্রিটিশ ম্যান্ডেট কার্যকর হয় কত সালে? আচ্ছা, এটার উত্তর সরাসরি কে দিতে পারবেন? কার্যকর হয় কত সালে? হ্যাঁ, সবার আগে সঠিক উত্তর
যারা দিবেন তাদের জন্য রয়েছে পুরস্কার। আমি কয়েকটি প্রশ্ন করব এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে পুরস্কার। আমি দেখতে পাচ্ছি এখানে নাবিলা মারিয়াম আমাদের এই পুরস্কারের বিজয়ী হচ্ছেন। নাবিলা মারিয়াম 1923 সালে ব্রিটিশ ম্যান্ডেট কার্যকর হয় 1923 সালে। ঠিক আছে, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্যালেস্টাইনে ব্রিটিশ ম্যান্ডেট কার্যকর হয় কত সালে? আরো প্রশ্নের উত্তর দিয়েছেন স্ট্যানলি ডেভিডসন, লাইভ ক্লাস, ট্রিনা, সবার উত্তরই সঠিক হয়েছে, অনেক অনেক ধন্যবাদ। তাহলে 1923 সালে ব্রিটিশ ম্যান্ডেট কার্যকর হয় প্যালেস্টাইনে। আচ্ছা, এখন আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন। তাহলে যিনি প্রশ্নের উত্তর দিয়েছেন নাবিলা মারিয়াম, আপনার জন্য রয়েছে পুরস্কার, আপনার জন্য রয়েছে 200 টাকার মোবাইল রিচার্জ, এবং এটি ক্লেম করার জন্য আপনি আমাদের পেজে একটু ইনবক্স করবেন। হ্যাঁ, আমাদের পেজে আপনার নামটা এবং হচ্ছে আপনার ফোন নাম্বার যেটাতে আপনি রিচার্জ চান সেটা আপনি উল্লেখ করবেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। নাবিলা মারিয়াম আমাদের প্রথম প্রশ্নের বিজয়ী ছিলেন। আমরা আমাদের দ্বিতীয় প্রশ্নে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা বার্ষিকী কবে? সাল এবং তারিখ সহ। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় কত সালের কত তারিখে? সামিমুল হক উত্তর দিয়েছেন স্ট্যানলি ডেভিডসন উত্তর দিয়েছেন। শামিমুল হককে উত্তর দিয়েছেন স্ট্যানলি ডেভিডসন। আর কেউ চাইলে উত্তর করতে পারেন। সর্বোচ্চ সঠিক উত্তর দাতার জন্য পুরস্কার রয়েছে। ইসরায়েলি রাষ্ট্রের প্রতিষ্ঠা, অনেকে কিন্তু আসলে ভুল উত্তর দিচ্ছেন। নাবিলা মারিয়াম ভুল উত্তর দিয়েছেন যে সামিমুল হকের উত্তর সঠিক। এটা হচ্ছে 14 মে। হ্যাঁ, শারমিন রুজি উত্তর দিয়েছেন সঠিক, লাইভ ক্লাস উত্তর দিয়েছেন সঠিক, কিন্তু আমি সবার আগে সামিমুল হকের উত্তর পেয়েছি 14 মে 1948। অনেক অনেক ধন্যবাদ সামিমুল হককে। 14 মে 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। ইসরায়েল রাষ্ট্রের প্রতিষ্ঠা হয় 14 মে 1948 সালে। এটা একটা গুরুত্বপূর্ণ ছিল প্রশ্ন। নাবিলা মারিয়াম, হ্যাঁ 14 মে 1948। 15 মে না 14 মে। আচ্ছা, এর পরের প্রশ্ন, জায়নিজমের প্রবক্তা কে? তাহলে সামিমুল হক আপনি পেয়ে যাচ্ছেন আমাদের পক্ষ থেকে 200 টাকার মোবাইল রিচার্জ, এবং এটা ক্লেম করার জন্য আমাদের পেজে আপনি ইনবক্স করে আপনার নামটা এবং হচ্ছে ফোন নাম্বার দিয়ে দিবেন। জায়নিজমের প্রবক্তা কাকে বলা হয়? আচ্ছা, আমি উত্তর দেখতে পাচ্ছি শারমিন রুজি উত্তর দিয়েছেন। আর কেউ চাইলে এখন উত্তর দিতে পারেন। ট্রিনা উত্তর দিয়েছেন। নাবিলা মারিয়াম উত্তর দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, জায়নিজমের প্রবক্তা বলা হয় থিওডোর হার্জেলকে। স্ট্যানলি ডেভিডসন উত্তর দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। থিওডোর হার্জেল। শারমিন রুজি আপনার জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে 200 টাকা
মোবাইল রিচার্জ, এবং এটা ক্লেম করার জন্য অবশ্যই আমাদের পেজে ইনবক্স করে আপনার ফোন নাম্বার এবং আপনার নামটি জানিয়ে দিতে হবে। সর্বশেষ প্রশ্ন, প্রশ্ন নাম্বার 4, হামাসের প্রতিষ্ঠাতা কে? হামাসের প্রতিষ্ঠাতার নামটা আপনারা, আমি কিছুক্ষণ আগেই বলেছি, যদি পুরো পুরো নাম মনে না থাকে, নামের অংশবিশেষ বললেও আমি সঠিক হিসেবে ধরে নিব। আচ্ছা, আমি কিছু উত্তর দেখতে পাচ্ছি। সবার আগে স্ট্যানলি ডেভিডসনের উত্তর আমি দেখতে পাচ্ছি। স্ট্যানলি ডেভিডসন, আপনাকে অভিনন্দন। শেখ আহমদ ইয়াসিন, তিনি শেখ ইয়াসিন লিখেছেন, ঠিক আছে। শেখ আহমদ ইয়াসিন হচ্ছেন স্ট্যানলি ডেভিডসন। পাপড়ি রানী কুন্ডু, শারমিন রুজি, নাবিলা মারিয়াম, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আপনারা সবাই সঠিক উত্তর দিয়েছেন। তাহলে শেখ আহমদ ইয়াসিন তিনি হচ্ছেন হামাসের প্রতিষ্ঠাতা। 1987 সালে যে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে আজকে ক্লাসে যুক্ত থাকার জন্য। ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন। আর আমি চেষ্টা করব ইসরায়েল প্যালেস্টাইন কনফ্লিক্টের উপর সম্ভব হলে আরেকটি ক্লাস দিতে, কারণ এখানের মধ্যে কিন্তু আরো অনেক কিছু আছে, যেমন অনেকগুলা ঘটনা ঘটে গেছে। আমরা চাইলে ক্যাম্প ডেভিড চুক্তি নিয়ে বলতে পারি, আমরা চাইলে পিএলও এবং হামাসের মধ্যে একটা সিভিল ওয়ার বা গৃহযুদ্ধ হয়েছিল সেটা নিয়েও বলতে পারি। আসলে অনেক কিছু নিয়ে বলা যায়, কিন্তু আমি সংক্ষেপে পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং আপনাদের জানার জন্য গুরুত্বপূর্ণ সেই জিনিসগুলো বলেছি। আমি জাস্ট একটু রিক্যাপ করি। তাহলে আমরা যদি একটু রিক্যাপ করি তাহলে একটু দেখতে পাবো যেটা যে এই যে একদম এই ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা, ইসরায়েল প্রতিষ্ঠায় গোড়ায় রয়েছে জায়নবাদ, যার প্রতিষ্ঠাতা ছিলেন থিওডোর হার্জেল। প্রথম বিশ্বযুদ্ধের আগে এই এলাকাটা ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে, পরবর্তীতে এটা ব্রিটিশদের অধীনে চলে আসে এবং ব্রিটিশরা এখানে প্রচুর পরিমাণ ইহুদিদেরকে অভিবাসন করতে সাহায্য করে। বলতে পারেন যে ব্রিটিশরা ইহুদিদেরকে নিয়ে আসে এখানে। পরবর্তীতে বেলফোর ঘোষণার মাধ্যমে 1917 সালে ব্রিটিশরা ওয়াদা করে যে তারা এখানে একটা ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠা করবে, এবং ব্রিটিশরা যখন এই জায়গার ম্যান্ডেট পায় বা দখলদারিত্ব পায় তখন তারা প্রচুর পরিমাণে ইহুদিদেরকে এখানে অভিবাসন করতে সাহায্য করে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর ইহুদিরা আসে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে ফিলিস্তিন বিভাগ পরিকল্পনা বা পার্টিশন প্ল্যান করে জাতিসংঘ, যেটার মাধ্যমে 55% জায়গা ইসরায়েল এবং বাকি 45% জায়গা প্যালেস্টাইন বা আরব রাষ্ট্রকে দেওয়ার জন্য ডিসিশন নেওয়া হয়। কিন্তু 1948 সালে 14 মে ইসরায়েল স্বাধীনতা ঘোষণা করে এবং আরব ইসরায়েলের মধ্যে যুদ্ধ, এবং প্রত্যেকটা যুদ্ধে আরবরা শোচনীয়ভাবে পরাজিত হয় এবং এর ফলশ্রুতিতে ইসরায়েল ক্রমাগতভাবে প্যালেস্টাইনের এরিয়াগুলা দখল করতে থাকে এবং এখনো এই দখলদারিত্ব অব্যাহত রাখছে। গাজা স্ট্রিপে ছোট অংশ এবং ওয়েস্ট ব্যাংকের বিচ্ছিন্ন অংশগুলোতে এখনো প্যালেস্টাইনিরা আছে, বাট ইসরায়েল ক্রমাগত সেই জায়গাগুলোতে গ্রাস করার চেষ্টা করছে। তো 1973 সালে, 1967 সালেও আরব ইসরায়েল যুদ্ধ হয়। 1973 সালে আরব ইসরায়েল যুদ্ধে প্রত্যেকটা যুদ্ধে হেরে যায় আরবরা। 1964 সালে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয় এবং তারা আন্তর্জাতিকভাবে চেষ্টা করে একটা শান্তিপূর্ণ সমাধানের জন্য, যদি এখন পর্যন্ত সেটা হয় নাই। এছাড়া প্রথম ইন্তিফাদা, দ্বিতীয় ইন্তিফাদা আমরা মনে রাখতে পারি, অস্ত্র চুক্তিটা মনে রাখতে পারি। অস্ত্র চুক্তিতে কিন্তু শান্তির কাছাকাছি পৌঁছে গিয়েছিল পিএলও এবং ইসরায়েল, কিন্তু দুই পক্ষেরই এক্সট্রিমিস্ট রাইট উইং যারা আছে, ইসরায়েলের যারা আছে, যারা কোনোভাবেই চায় না প্যালেস্টাইনে একটা স্বাধীন রাষ্ট্র গঠিত হোক, আবার প্যালেস্টাইনে অনেকে চায় ইসরায়েলকে একদমই নিশ্চিত করে দিতে। সো দুই পক্ষের জন্যই আসলে, এবং মূলত ইসরায়েলের ডানপন্থী উগ্রবাদী জায়নিস্ট গোষ্ঠীর জন্য আসলে এটা পরবর্তী চুক্তিটা সম্পন্ন হতে পারেনি। তো যাই হোক, হামাস সম্পর্কে আমরা একটু জানলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ক্লাসটা জানাবেন, এবং পরবর্তীতে এরকম কোনো ক্লাস নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।